এগুলো কোনো দক্ষিণ ভারতীয় থ্রিলার ঘরানা বা অ্যাকশন ফিল্মের দৃশ্য ছিল না। ঢাকা রাজশাহী রুটে 17 ফেব্রুয়ারি রাতে একটি বাসে ডাকাতি এবং নারী যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকার বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে 1 লাখ টাকা ও 100 ভরির থেকেও বেশি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। এছাড়া প্রায় একই সময়ে বনশ্রীর কাছে আফতাবনগরেও গুলির শব্দ শুনেছেন বলে স্থানীয় কেউ কেউ দাবি করলেও এর কারণ কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। ওদিকে বনশ্রীর এই ঘটনার কিছুক্ষণ আগে ঢাকার ধানমন্ডির শঙ্কর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল সশস্ত্র ব্যক্তির মহড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদে মাইকে ঘোষণা দেন যে মহল্লায় ডাকাত দল প্রবেশ করেছে। এর আগে মিরপুর 10 নম্বরে এক রাতে 6 দোকানে ডাকাতির ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। মিরপুর 10 নম্বরে এ ব্লকের 20 নম্বর লাইনে 6টি দোকানে ডাকাতি ছাড়াও ডাকাতরা কয়েকটি বাসায় হানা দেওয়ার চেষ্টা করেছিল। একই সঙ্গে গত কিছুদিনে ঢাকায় বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের কয়েকটি ঘটনা ছাড়াও যানজটে দাঁড়িয়ে থাকা বাস ও মাইক্রোবাসে বাইরে থেকে ছিনতাইকারীদের হামলার বেশ কিছু ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। 19 ফেব্রুয়ারি সকালে উত্তরায় ভিক্টর পরিবহনের একটি চলন্ত বাসে যাত্রীবেশী কয়েকজন যুবক অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করেছে। তার একদিন আগে রাতে উত্তরার 7 নম্বর সেক্টরে এক নারী ও পুরুষকে রামদা দিয়ে কোপানোর ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। এছাড়া 18 ফেব্রুয়ারি বনশ্রী এলাকাতে জুয়েল নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন, আর 13 ফেব্রুয়ারি ইস্কাটনের দিলু রোড এলাকায় ছিনতাইয়ের শিকার হন রিকশাযাত্রী। এর মধ্যে কয়েকবার ব্যাপকভাবে আলোচনায় এসেছে ঢাকার মোহাম্মদপুর এলাকা। অস্ত্র হাতে মানুষকে তাড়া করা, রিকশা যাত্রী আটকে ছিনতাই ছাড়াও কিশোর গ্যাং সদস্যদের একের পর এক তৎপরতার খবরে আতঙ্ক তৈরি হয়েছে। আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই সারা দেশে অপরাধী ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্ট নামক এক বিশেষ অভিযান সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ে পুলিশ সদর দপ্তরে চালু করা হয়েছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। কিন্তু এত কিছুর ভিড়েও খুনোখুনি, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মব ভায়োলেন্স এমন কোনো অপরাধ নেই যা এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে না। সন্ধ্যা নামলেই চারদিকে ছিনতাই ডাকাতির আতঙ্কে সাধারণ মানুষ বাইরে বের হতে ভয় পায়। খোদ রাজধানীতে শত শত মানুষের সামনে রামদা দিয়ে রিকশা আরোহীর ওপর সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটেছে। এমনকি বাসের মধ্যেও কেউ এখন নিজেকে নিরাপদ ভাবতে পারছে না। ডাকাতি করে সর্বস্ব লুট ছাড়াও ধর্ষণের মতো পৈশাচিক ঘটনা ঘটছে। অভিযানের মধ্যেও অপরাধীরা যখন এমন বেপরোয়া, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে উঠছে নানামুখী প্রশ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের পটভূমিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে। এই দাবিতে গত রোববার দিবাগত রাতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গত সোমবার শহীদ মিনারে জমায়েতের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে। পদত্যাগের দাবির মুখে গত রোববার দিবাগত রাত 3টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তার বাড়িধারার বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেদিন থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হবে। ওদিকে পুলিশের আইজি বাহারুল হক রাজশাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন, ছিনতাই প্রতিরোধে তারা একটি বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, ঢাকা মহানগর পুলিশ, র্যাব ও অ্যান্টি টেররিজম ইউনিট সেদিন থেকেই যৌথ অভিযান পরিচালনা শুরু করে দিয়েছিল। কিন্তু যদি এটি কার্যকর না হয় সেক্ষেত্রে ভিন্ন পরিকল্পনার ব্যবস্থা নেওয়া হবে, এই কথাও তিনি ব্যক্ত করেছিলেন। শুধু কি রাজধানী ঢাকা? একটু ঢাকার বাইরের দিকে তাকালে আমরা দেখতে পারবো
চুয়াডাঙ্গার দামুর হুদায় ছিনতাইয়ের কবলে পড়েছেন নবদম্পতি। হবিগঞ্জের বাহুবলে গভীর রাতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে ডাকাতি। ঝিনাইদহের কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি এবং পিরোজপুরের মঠবাড়িয়ায় দিনে দুপুরে ঘরের তালা ভেঙে 5টি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে পুলিশ ছাড়াও র্যাব ও সেনাবাহিনী মোতায়েন থাকার পরেও কেন পরিস্থিতির এমন অবনতি ঘটছে? আপনাদের ভুলে গেলে চলবে না, 5ই আগস্টের পর বেশ কয়েকটি কারাগার থেকে কয়েদি পালানোর মতো ঘটনা ঘটেছিল। এছাড়া জেল থেকে ছাড়া পেয়েছে অনেক শীর্ষ সন্ত্রাসী। একই সাথে থানা থেকে হারিয়ে যাওয়া অনেক অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করতে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীরা এখন যতটা সক্রিয়, পুলিশ ঠিক ততটাই নিষ্ক্রিয়। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে 3 দিন কোনো রকম পুলিশি কার্যক্রম ছিল না। পেশাদার পুলিশিং হচ্ছে না বলেই এমনটি হচ্ছে। বিশেষ করে পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থাকা গণঅভ্যুত্থান বিরোধী পুলিশ সদস্যদের গাফিলতির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তাদের মতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 15 বছর এ বাহিনীতে নিয়োগের সময় একেবারে বেছে বেছে আওয়ামীপন্থীদের চাকরি দেওয়া হয়েছিল। এ কারণে 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর সেসব দলীয় পুলিশ সদস্যদের ভয়াবহ রূপ এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এ কারণে পুলিশ বাহিনীর বর্তমান আইজি সহ পুলিশের একটি বড় অংশ শত চেষ্টা করেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। আপনাদেরকে যদি অপরাধের সংখ্যাগত তালিকার কথা একবার বলি, 2019 সাল থেকে প্রতি বছর ছিনতাই বেড়েই চলেছে। 2019 সাল থেকে গত বছরের আগস্ট পর্যন্ত ছিনতাইয়ের ঘটনায় 47,000-এরও বেশি অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে সারা দেশে 71টি ডাকাতি, 171টি ছিনতাই, 229টি খুন, 105টি অপহরণের ঘটনায় মামলা হয়েছে। এই মাসে রাজধানীতে 8টি ডাকাতি, 54টি ছিনতাই, 36টি খুন এবং 31টি অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া 2024 সালে সারা দেশে 490টি ডাকাতি, 1412টি ছিনতাই, 3432টি খুন এবং 642টি অপহরণের ঘটনা ঘটে। গত এক বছরে ডিএমপিতে 41টি ডাকাতি, 248টি ছিনতাই, 309টি খুন এবং 132টি অপহরণের মামলার রেকর্ড হয়। অভিযোগ রয়েছে, চুরি ও ছিনতাইয়ের বেশিরভাগ ঘটনার মামলা নেয় না পুলিশ, ফলে প্রকৃত অপরাধের চিত্র সব আড়ালেই থেকে যাচ্ছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে 289টি মামলায় 758 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে 115 জনই জামিনে বের হয়ে গেছে। এই যেমন গত 16 জানুয়ারি সূত্রাপুর থানার দস্যুতার এক মামলায় ফাইম খান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পরদিনই জামিন পেয়ে যান। তাহলে আপনি কি করে আশা করবেন যে প্রকৃত অপরাধী ধরা পড়বে? এলাকাভেদে অপরাধীদের আলাদা আলাদা ধরনও পেয়েছে পুলিশ। পুলিশ বলছে, মোহাম্মদপুর, ধানমন্ডি ও হাজারীবাগ এলাকার অপরাধীদের বড় অংশের সাথে শীর্ষ সন্ত্রাসীদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের অনেকে সাম্প্রতিককালে জামিনে কারাগার থেকেও বের হয়ে গেছেন। গুলিস্তান, যাত্রাবাড়ি এবং এর আশপাশের এলাকায় পেশাদার ছিনতাইকারী চক্রের তৎপরতা সবচাইতে বেশি। আবার উত্তরের দিকে অল্প বয়সীদের অপরাধ চক্রের প্রবণতাও সবচাইতে বেশি লক্ষণীয়। খিলগাঁও, মগবাজার, বাড্ডা ও মহাখালী এলাকায় পেশাদার অপরাধীদের পাশাপাশি মৌসুমী অপরাধীদের তৎপরতা সবচাইতে বেশি পেয়েছে পুলিশ। অনেক কথাই তো বললাম, এখন প্রশ্ন হচ্ছে এর সমাধান কি? আপনাদের নিশ্চয়ই মনে আছে, 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার রাতেই সারা দেশে, বিশেষ করে রাজধানী ঢাকাতে চলছিল প্রকাশ্যে ডাকাতি। প্রকাশ্যে টানা 4 দিন এই পরিস্থিতির পর মানুষ অবশ্য পরবর্তীতে একজোট হয়ে এর বিরুদ্ধে যে যার জায়গা থেকে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলে। রাত গভীর হতেই ফেসবুকে এই এলাকা ওই এলাকায় ডাকাত পড়েছে বলে লাইভ পোস্ট করা হতো। এলাকাবাসী একজোট হয়ে ডাকাত ধরতে সারা রাত ধরে পাহারা দিত।
শুক্রবার ছুটির রাতে বিভিন্ন এলাকায় পাহারা পরিণত হয় উৎসবে। রাত্রিকালীন ক্রিকেট, গান বাজনা, খিচুড়ি ভোজের আয়োজন করার খবরও পাওয়া গিয়েছিল সে সময় বিভিন্ন এলাকা থেকে। আমাদেরকে আবারও একজোট হয়ে প্রতিহত করতে হবে। ভয় পেলে চলবে না। আপনাকে মনে রাখতে হবে 10-এর লাঠি 1-এর বোঝা। আপনি যখনই একা তখনই আপনার বিপদগ্রস্ত হবার সম্ভাবনা তৈরি হয়, কিন্তু নিজেদের ভেতর ঐক্য থাকলে কেউই আপনার ক্ষতি করতে পারবে না। তাই আসুন দেশের এই ক্রান্তি লগ্নে সব ভুলে গিয়ে আগে সংঘবদ্ধ হই আর নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই নিশ্চিত করি। ইয়র্মা শায়ের জাহান, দেশ।